এখন আমরা জিমি ভ্যালেন্টাইন যে গল্পটা পড়ছিলাম তার পরের অংশটাতে আসছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি জিমি জেলে ছিল, জেল থেকে মুক্তি পেয়েছে এবং সোজা সেই রৌদ্র করজ্জ্বল সকালে হেঁটে জেলের পথ থেকে বেরিয়ে গেল। তারপরে কি হচ্ছে, ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট। কি হচ্ছে, ডিসরিগার্ডিং দ্য সং অফ বার্ডস, পাখিদের সেই সমস্ত কোলাহল কুজনকে তিনি উপেক্ষা করে, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ কিংবা গাছেদের সেই যে ঢেউ খেলানো দোদুল্যমান গাছেদের সেই দৃশ্যপট, কিংবা অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, কিংবা ফুলেদের সেই যে সুগন্ধ, সেইগুলো সব তিনি যেন উপেক্ষা করে জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি যেন সোজা আগে খাওয়ার যে দোকান, যাকে রেস্টুরেন্ট বলা হয়, বিভিন্ন খাবার যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের, সেই দিকে তিনি হাঁটা দিলেন। অর্থাৎ সদ্য তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন, তার কাছে যেন প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির যে লীলা খেলাগুলো তার কাছে যেন বেমানান। তিনি যেন একটা অনেক দিন পর একটা সুস্বাদু খাওয়ার ইচ্ছায় যেন সে সোজা প্রথমে রেস্টুরেন্টের দিকে গেল। There he tasted the first sweet joy of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than the one the warden had given him. তো সেইখানে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে সে যেন প্রথম মুক্তির স্বাদ পেল। কিভাবে না, অর্থাৎ দ্য সুইট জয় অফ লিবার্টি, মুক্তির স্বাদ যেন সেখানে প্রথম পেল। কিভাবে মুক্তির স্বাদটা সে নিল, সে যেন প্রথমে একটা ঝলসানো চিকেন অর্থাৎ ব্রয়েলড চিকেন এবং এক বোতল মদ নিল এবং সেইগুলো খেয়ে সে যেন প্রথম মুক্তির স্বাদ পেল, এবং সঙ্গে সঙ্গে বাই এ সিগার, একটা সিগারেটও তিনি ধরালেন। এ গ্রেড বেটা, যে সিগারেটটা কি ছিল না, এক 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 ধরনের উঁচু মানের, যেটা কিনা ওয়ার্ডেন দিয়েছিল, অর্থাৎ ওয়ার্ডেনের দেওয়া সিগারেটের থেকে এক ধাপ উন্নত ধরনের সিগারেট তিনি ধরিয়ে খেতে লাগছিলেন। তো আমরা দেখলাম এখানে জিমি কি করলো। তারপরে কি হচ্ছে, ফ্রম দেয়ার, সেখান থেকে, অর্থাৎ এই খাওয়া দাওয়ার পরে, হি প্রসিডেড লিজারলি টু দ্য ডিপোট, তারপরে তিনি কি খাওয়া দাওয়ার পরে এবারে যেন একটু ধীরে সুস্থে তিনি এবারে ডিপোর দিকে গেলেন। হি টসড, তিনি কি করলেন, ছুঁড়ে দিলেন, টস করে দিলেন, এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। অর্থাৎ তিনি সেই রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় পাশের দরজাতে বসে থাকা এক যে অন্ধ, যে ভিখারি যাকে বলে, অন্ধ মানুষ এখানে যে বসেছিল দরজার সাইডে, তার ঝুলিতে একটা যে কোয়ার্টার, যে এক আধুলি তিনি ছুঁড়ে দিলেন। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, তারপরে তিনি ট্রেনে উঠে গেলেন। বোর্ডেড দ্য হিজ ট্রেন, তার যে এই বিশেষ ট্রেনটা ধরার জন্য তার ইচ্ছা ছিল, সেই ট্রেনে উঠলেন। দেয়ার 3 hours set him down in a little town near the state line. 3 ঘন্টা লাগলো সে একেবারে সীমানা প্রান্ত বরাবর পৌঁছতে, অর্থাৎ 3 hours set him down a little town, একটা ছোট্ট শহরে পৌঁছতে তার 3 ঘন্টা সময় লাগলো, যে শহরটা একেবারে রাজ্যের প্রান্ত ভাগ বরাবর ছিল, বর্ডারের দিকে ছিল। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. He went to the cafe, সে ক্যাফেতে গেল যেটা এক মাইক ডোলান নামে একজনের, এবং তিনি তার সঙ্গে হাত মেলালেন, মাইকের সঙ্গে, যে সেই যে ক্যাফের মানে ওপারে ছিল, অর্থাৎ ক্যাফে যে কাউন্টার থাকে যেখান থেকে বিভিন্ন জিনিসপত্র সরবরাহ হয়, সেই টেবিলের তিনি অপর সাইডে ছিলেন, তার সঙ্গে তিনি হাত মেলালেন। তাহলে নিশ্চয়ই মাইক ডোলান তার অতি পরিচিত কেউ একজন হবে, তো এর সম্পর্কে আমরা জানবো এরপরে। তো সরি উই কুড নট মেক ইট সুনার, জিমি মাই বয় সেইড মাইক। তো মাইকের সঙ্গে হাত মেলাতে মাইকই বলছে দুঃখিত ভাই আমার, যে আমরা এর থেকে তাড়াতাড়ি করতে পারলাম না।
এর দ্বারা বোঝা যাচ্ছে যে ওই জিমির মুক্তির পিছনে এই মাইকের অনেকটাই অবদান ছিল, যার চেষ্টাতে কিন্তু তিনি তার 4 বছরের জেলটাকে 10 মাসের মধ্যে সমাপ্ত করতে পেরেছেন। এবং সেও দুঃখও চেয়ে নিল যে এর থেকে আমরা তাড়াতাড়ি করতে পারলাম না। সে যাই হোক, এরপর কি হচ্ছে, বাট হি হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগনেস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি ব্ল্যাঙ্কড। তিনি কি বলছেন যে আমরা প্রথম থেকেই এর প্রতিবাদ করে যাচ্ছিলাম, প্রোটেস্ট ফ্রম দ্য স্প্রিংফিল্ড, অর্থাৎ স্প্রিংফিল্ডের ঘটনার যার জন্য জিমকে ধরা হয়েছে সেই ঘটনার প্রথম থেকে কিন্তু তারা বিরোধিতা করে যাচ্ছিল। টু বাক এগনেস্ট মানে অর্থাৎ প্রতিরোধ গড়ে তোলার জন্য, অর্থাৎ অপোজ করার জন্য, যে অভিযোগটা উঠেছিল তাকে বাধা দেওয়ার জন্য তারা প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি ব্ল্যাঙ্কড, এর শেষে অবশেষে গভর্নর অর্থাৎ যে শাসক কী করলেন, তাকে সেটা বন্ধ করলেন, অর্থাৎ জিমির যে মুক্তিপত্রে সই করলেন। অর্থাৎ অবশেষে গভর্নরকে তারা বোঝাতে পেরেছেন যে প্রকৃত ঘটনাটা কী। বোঝায় ফিলিং অল রাইট বলছে ঠিক আছে, ফাইন সেড জিমি, খুব ভালো, গট মাই কি, আমার চাবিটা দাও। অর্থাৎ তিনি তার কাছ থেকে মাইকের কাছ থেকে চাবিটা নিলেন। ফিলিং অল রাইট অর্থাৎ গভর্নরকে বোঝানোর ফলে গভর্নর সঠিক ভেবে তাকে মুক্তি দিয়েছে। তারপরে জিমি বলল ঠিক আছে ফাইন, গট মাই কি, আমার চাবিটা দাও। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টায়ার্স, সে তার চাবিটা নিল, অ্যান্ড ওয়েন্ট আপস্টায়ার্স, সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, একেবারে শেষ প্রান্তের দিকে একটা ঘরের দরজা সে খুলল, আনলক করল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল যেমনভাবে সে এই ঘরটাকে ছেড়ে গেছিল, অর্থাৎ তাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল সম্ভবত এই ঘর থেকেই যেরকম ছিল এখনও ঠিক সেই রকমই রয়েছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বটম that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. তো এটাও দেখছি একটা বড় বাক্য, কি বলছে যে এখনও সেখানে মেঝেতে বেন প্রাইস নামক যে বিখ্যাত যে ডিটেকটিভের জামার কলারের বোতামটা সেখানে পড়েছিল, যেই বোতামটা কিনা জিমিকে যখন শক্তি দিয়ে ধরার সময় ধস্তাধস্তি করছিল তখনই সেইটা ছিঁড়ে গিয়ে ওখানে পড়েছে। অর্থাৎ জিমিকে অ্যারেস্ট করেছিলেন কে না, এমিনেন্ট ডিটেকটিভ বেন প্রাইস, যিনি জিমিকে ধরার সময় একটু ওভার পাওয়ার্ড করেছিলেন, অর্থাৎ ধস্তাধস্তি হয়েছিল যার সঙ্গে, এবং সেই সময় তার জামার কলারের একটা বোতাম ছিঁড়ে গেছিলো যেটা এখনও সেখানে পড়ে রয়েছে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, জিমি স্লাইড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, তিনি ঘরে কী করলেন, দেওয়ালের দিকে ভাঁজ করে রাখা যে বিছানাটাকে তিনি পাতলেন, ফোল্ডিং বেড যেটা ভাঁজ করা বিছানাটাকে দেওয়ালের দিকে ঠেকানো ছিল সেটাকে খুলে তিনি পাতলেন। জিমি স্লাইড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, দেওয়ালে একটা জানলার প্যানেল সরালো, স্লাইড ব্যাক, অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুইটকেস, এবং একটা ধুলা জমে যাওয়া একটা সুটকেসকে টেনে বার করলেন। তো দেখতে পাচ্ছি ঘরের ভেতরের সিচুয়েশনটা, একটা ফোল্ডিং বেড ছিল এবং দেওয়ালের স্লাইডিং যে জানলা ছিল তার ভেতরে আলমারি ছিল, তার ভেতরে একটা যে সুটকেস ছিল যার উপর ধুলা জমেছিল। হি ওপেনড দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলারিজ টুলস ইন দ্য ইস্ট। তো সেই ব্যাগটা খুলে, যে ব্রিফকেসটা খুলে, সেই যে সুটকেসটা খুলে কি করলেন, যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, এবং যার ভেতরে কি ছিল, এক সেট, মানে যে অনেক কিছু জিনিস নিয়ে একটা তো সেট হয়, এক সেট কী ছিল, বার্গলারিজ টুল, অর্থাৎ সিঁধ কাটানোর যে উপকরণগুলো সেইগুলো ছিল, অর্থাৎ পূর্বের দিকে যেগুলো পাওয়া যেত। ইন দ্য ইস্ট ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা ছিল একটা সম্পূর্ণ একটা যে সেট, সব ধরনের উপাদান ছিল।
মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, কী ছিল তার মধ্যে, যে মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল অর্থাৎ ভালো করে বিশেষভাবে পান দেওয়া একটা স্টিল। দ্য ফাইনেস্ট ডিজাইনস অফ ড্রিলস, বিভিন্ন নতুন সূক্ষ্ম লেটেস্ট ডিজাইন অফ ড্রিলস, একেবারে যে আবিষ্কৃত নতুন ধরনের ড্রিল মেশিন। পাঞ্চেস, ব্রাশেস, পাঞ্চ মানে ধরো ছানি, ব্রাশেস অ্যান্ড বিটস, বিভিন্ন ধরনের আরও কিছু উপাদানগুলো, জিমিনিজ ক্ল্যাম্পস অ্যান্ড আউজার্স, এবং বিভিন্ন উপকরণ সামগ্রী। উইথ 2 or 3 নোভেলিটিজ, এবং যাদের মধ্যে আরও 2-3টা নতুনত্ব বিশিষ্ট ছিল, নোভেলিটিজ, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেগুলো কিনা জিমি নিজেই সেগুলোকে আবিষ্কার করেছিলেন, অর্থাৎ নতুনত্বভাবে সেগুলোকে তৈরি করেছিলেন। ইন হুইচ হি টুক প্রাইড, যেগুলোর জন্য সে কিন্তু গর্ববোধও করত, অর্থাৎ তার একটা যে অ্যাকসেট বার্গলারি অর্থাৎ ছিঁদ দেওয়ার যে জিনিসপত্র ছিল, যন্ত্রপাতি ছিল, যার মধ্যে কিছুগুলো তিনি আবার নিজেও তৈরি করেছিলেন এবং যেগুলোর জন্য তিনি গর্ববোধও করতেন। ওভার $900 they had cost him to have made it, অর্থাৎ যারা এই সমস্ত যন্ত্রপাতিগুলো তৈরি করে তারা এই সেটটার জন্য $900 তারা দাবি করেছিল, অর্থাৎ $900 তাকে দিয়ে কিনতে হয়েছিল। এ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, অর্থাৎ একটা জায়গা যে থেকে কিনতে হয়েছিল যেখানে বিশেষ প্রফেশনের জন্য এইগুলো তৈরি করা হয়ে থাকে, সেখান থেকে $900 দিয়ে তাকে কিনতে হয়েছিল। তো এরপরে কি হচ্ছে, ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে, জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, আধ ঘন্টার মধ্যে জিমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, এবং ক্যাফের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হি ওয়াজ নাও ড্রেসড, সে এখন পরে রয়েছে, ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথস, তো তিনি যখন জেল থেকে ছাড়া পেয়েছিলেন তো আমরা দেখেছি ভিলেনিয়াসলি ফিটিং সুইট পরে এসেছিল এবং কোয়েঙ্কি শুজ এই সমস্ত পরেছিল, স্টিভেন কোয়েঙ্কি শুজ, কিন্তু এখানে তার হোটেল রুমে এসে আধ ঘন্টার মধ্যে সে তার নিজের যে পোশাক চেঞ্জ করে নিল, এখন সে সুন্দর যে মানানসই পোশাক পরে রয়েছে, টেস্টফুল অর্থাৎ মানানসই পোশাক পরেছে, এবং ওয়েল ফিটিং সুন্দর, তার সঙ্গে শরীরের সঙ্গে ম্যাচ করে গেছে এমন পোশাক তিনি পরেছেন, অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুইটকেস ইন হিজ হ্যান্ড, এবং তিনি তার হাতে রেখেছেন সেই ঝাড়মোচ করা, ডাস্টেড অ্যান্ড ক্লিন মানে ঝাড়মোচ করা তার সেই সুটকেসটাকে হাতে নিয়ে তিনি নেমে আসছেন। গট এনিথিং অন, আস্ক মাইক ডোলান জেনিয়ালি অর্থাৎ উদারভাবে, অর্থাৎ নরম সুরে মাইক ডোলান যেন বললেন, জিজ্ঞাসা করলেন, কোনো কি কাজ পেলে নাকি? গ্যাট এনিথিং অন, কোনো কিছু জুটলো নাকি? অর্থাৎ তো এতদিন পরে নিশ্চয়ই কোনো কাজ পেয়েছে, না হলে এইভাবে সেজে গুজে বেরিয়ে আসবি বা কেন? তাই বন্ধু তার জিজ্ঞেস করলো, আমাকে বলছো? সেইড জিমি ইন এ ফাজল টোন, একটা অবাক হওয়ার সুরে তিনি বললেন, আমাকে বলছো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারিনি। আই অ্যাম রিপ্রেজেন্টিং, এখন সে বলছে আমি প্রতিনিধিত্ব করছি বা আমি উপস্থাপিত করছি দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি, আমি এই যে বিশেষ কোম্পানিটার হয়ে প্রতিনিধিত্ব করছি, যে নিউ ইয়র্কের একটা বিশেষ কোম্পানি, যে বিস্কিট কোম্পানি, এই নিউ ইয়র্ক অ্যামালগামেটেড স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার, এই যে বড় কোম্পানিটার হয়ে তিনি প্রতিনিধিত্ব করছেন। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক, এই কথাটা যখন সে শুনলেন, মাইক ডোনাল্ড শুনলেন যে একটা বড় কোম্পানিতে সে কাজ পেয়েছে বা তার প্রতিনিধিত্ব করছে, এইটা শুনে সে খুবই ডিলাইটেড, আনন্দিত হলো মাইক। টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট, এতটাই আনন্দিত হলেন যে জিমি হ্যাড টু টেক এ সেলথ চেয়ার অ্যান্ড এ মিল্ক, জিমিকে সেখানেই দাঁড়িয়ে যে একটা বিশেষ প্রকারের পানীয় এবং দুধ মিশ্রিত পানীয়টা তাকে নিতে হলো। সেলথ চেয়ার মানে এক প্রকারের পানীয় যেটা কিনা আনন্দের সঙ্গে খাওয়া যায়। অন দ্যাট স্পট, সেখানে দাঁড়িয়ে তাকে সেলথ জার এবং দুধের মিশ্রণটা খেতে হচ্ছিল।
হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। তাকে সেলজার এবং দুধ কেন দিল? যে সে কখনোই হার্ড ড্রিঙ্কস নেয় না, অর্থাৎ হার্ড ড্রিঙ্কস মিন্স মদ কখনো সে খায় না, তাই তাকে সেই যে ক্যাফেতে তাকে ওই জিনিসটাই দিল। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, যে এক সপ্তাহ যে পরে, জিমি ভ্যালেন্টাইনের মুক্তি হওয়ার এক সপ্তাহ পরে, যে যার জিমি ভ্যালেন্টাইনের ঠিকানাটা ছিল জেলে 9762, দেয়ার ওয়াজ এ নেট জব অফ সেফ বাগলারি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা উইথ নো ক্লু টু দ্য অথার। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন যে 9762 মুক্তি পাওয়ার এক সপ্তাহ পরে একটা খুবই সূক্ষ্ম এবং সুচারু যে সিন্ধের ঘটনা ঘটলো, সিধ দেওয়ার ঘটনা ঘটলো। কোথায় না? রিচমন্ড ইন্ডিয়ানাতে, যেখানে কিন্তু সেই চুরিকারী যে চোর সে কিন্তু কোনো ক্লু রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি কোনো পুলিশের কাছে বা অথার, এমনকি লেখক পর্যন্ত জানে না কিভাবে চুরিটা হয়েছে। অর্থাৎ কেউই সেটা জানতে পারেনি তার যে ক্লুগুলো। এ সেন্ট $800 and was all that was secured. বোধ হয় কম করে $800 মতো সেখানে জাস্ট থেকে গেছে, অর্থাৎ বাকি সব নিয়ে চলে গেছে। এ সেন্ট $800 all that was secured. এ সেন্ট $800 মিনস যে কম করে যে বড় জোর $800 মতো থেকে গেছে। 2 weeks after, তাহলে এক সপ্তাহ পরে একটা চুরির ঘটনা ঘটলো রিচমন্ড ইন্ডিয়ানাতে। তারপর কি 2 weeks after that, সেই চুরি ঘটনার আবার 2 সপ্তাহ পরে, এ প্ল্যাটেন্ড ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ ইন লোগান স্পট ওয়াজ ওপেন্ড লাইক এ চিজ টু দ্য টিউন অফ $1,500 কারেন্সি, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড। তো সেই প্রথম চুরির 2 সপ্তাহ পরে আরও একটা চুরি হলো, যেখানে সিন্দুকটা ছিল অনেকটা প্ল্যাটিন, অর্থাৎ উন্নত মানের প্ল্যাটিন প্লেট করা এবং উন্নত মানের ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ, অর্থাৎ সিঁধ দেওয়া যাবে না এরকম আরও উন্নত মানের সেফ একটা চুরি হয়েছিল, যেটা লোগান স্পটের, যেটাকে কিনা খুলে ফেলা হয়েছিল লাইক এ চিজ টু দ্য টিউন, অর্থাৎ যেমনভাবে যে মাখনকে তোলা হয় টিউন অর্থাৎ ছুরি দিয়ে, সেইরকমভাবে যেন সুন্দর করে নিখুঁতভাবে তুলে ফেলা হয়েছিল। সরি, চিজ মানে পনিরকে যেভাবে কাটা হয় যে ছুরি দিয়ে, সেভাবেই যেন কেটে ফেলা হয়েছে, অর্থাৎ এতটাই সূক্ষ্মভাবে কাজ হয়েছে। তো কি হয়েছে চুরিটা না, অফ $1,500 কারেন্সি, $1,500 যে মুদ্রা কিন্তু চুরি গেছে। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, কিন্তু সিকিউরিটি কাগজপত্র কিন্তু সেগুলোকে কিন্তু হাত স্পর্শ করেন, এবং সিলভার যে রূপা ছিল সেগুলো কিন্তু স্পর্শ করেন। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স, এইগুলো কিন্তু যখন চুরির ঘটনাটা ঘটতে থাকলো তখনই কিন্তু রোগ ক্যাচার্স মিন্স যে চুরিটা প্রতিহত করার জন্য যে ডিপার্টমেন্ট থাকে তাদের কিন্তু নজরে আসতে লাগলো, তাদের আগ্রহ ধীরে ধীরে বাড়তে লাগলো। অর্থাৎ কি, যখন ছোটোখাটো চুরির ঘটনা ঘটে তখন সচরাচর কেউ সেটা গুরুত্ব দেয় না, কিন্তু চুরিটা যখন বড় ধরনের হতে থাকে কিংবা কন্টিনিউ হতে থাকে তখন সেইটা দমন করার জন্য যে ডিপার্টমেন্ট থাকে তারা কিন্তু ধীরে ধীরে নেড়ে চড়ে বসে। তো এক্ষেত্রেও এই ঘটনার ফলে কিন্তু এদের ধীরে ধীরে এদের নজরে এলো। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ, তারপরে কি হলো, আরও একটা পুরনো ধরনের ব্যাংকের সেফ চুরি হলো ইন জেফরন সিটিতে, বিকেম অ্যাক্টিভ, এবং সেটাকেও চুরি করা হলো। অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্যাটার, এবং তার কী করা হয়েছে যেন তার হৃদয়ের হৃৎপিণ্ডটাকে মতো উপড়ে ফেলা হয়েছে। অ্যান ইরপশন অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং টু $5,000, এবং কি করা হয়েছে সেখান থেকে সেই ক্যাটার মানে গহর থেকে যেন টেনে বের করে সেখান থেকে নির্গত করে নেওয়া হয়ে গেছে কি না, ব্যাংকের বিভিন্ন নোটস অ্যামাউন্টিং টু $5,000, প্রায় $5,000 মতো কিন্তু
সেই গহ্বর থেকে, অর্থাৎ সেই সিন্ধুকের গহ্বর থেকে যেন টেনে বের করে নিয়ে নেওয়া হয়েছে। $500, এটা একটা বড় ধরনের চুরি। দিস লসেস ওয়ার নাও হাই এনাফ, এই যে ক্ষতিটা হয়েছে এটা একটা কিন্তু বড় ধরনের ক্ষতি। টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইস ক্লাস অফ ওয়ার্ক, অর্থাৎ এই বড় ধরনের চুরির পরে কিন্তু উন্নত আরও যে বেন প্রাইসের মতো উঁচু দরের যে দুষ্ট দমনকারীর দল, যে ইনভেস্টিগেটর অফিসার রয়েছে, তাদের কিন্তু নজরে আনতে বাধ্য হতে হলো। অর্থাৎ দিস লস্ট ওয়ার নাও হাই এনাফ, এতটাই উঁচু দরের ছিল যে এখন কিন্তু বেন প্রাইসের মতো উঁচু ক্লাসের যে কর্মচারীদের অর্থাৎ অফিসারদের প্রয়োজন হলো। বাই কম্পেয়ারিং নোটস, এখন বেন প্রাইস কি করেছে না, বাই কম্পেয়ারিং নোটস, বিভিন্ন যে জায়গার খবর মানে চুরির যে তথ্যগুলোকে তুলনা করেছে, এ রিমার্কেবল সিমিলারিটি, এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন। ইন দ্য মেথডস অফ বার্গলারিজ ওয়াজ নোটিসড, একটা বিশেষ প্রকারের যেন মিল তিনি খুঁজে পেয়েছেন, অর্থাৎ বিভিন্ন জায়গার যে চুরির ঘটনাগুলোর জন্য একটা অসম্ভব মিল তিনি খুঁজে পেয়েছেন, লক্ষ্য করলেন। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস of the burglar robberies and was hard to remark, বেন প্রাইস বিভিন্ন জায়গার যে সিনগুলো অর্থাৎ দৃশ্যগুলো, সেই যে স্পটগুলোকে তিনি ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্ত করেছেন ভালো করে, অর্থাৎ চুরির সেই বিভিন্ন জায়গাগুলোকে ভালো করে তিনি তদন্ত করেছেন। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে বলতে শোনা গেছিল, কি বলছিলেন তিনি না, দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, ওটা কিন্তু এইগুলো কিন্তু দ্যাট ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এই যে চুরির যে ঘটনাগুলো না, এগুলো জিমি ভ্যালেন্টাইনের ছাড়া আর কারণ নয়, ওই যে ফুলবাবু যাকে আমরা ছেড়ে দিয়েছি ওরই কাজ। হি ইজ রিজিউমড বিজনেস, সে বোধহয় তার ব্যবসাগুলো আবার শুরু করেছে, অর্থাৎ চুরির কাজটা তিনি আবার শুরু করেছেন। লুক এট দ্যাট কম্বিনেশন নব জার্কড আউট, তিনি দেখালেন যে দেখো এই যে কীভাবে চাবিটাকে উপড়ে ফেলা হয়েছে। অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিস, যেমনভাবে মূলোকে তুলে ফেলা হয়, উপড়ে ফেলা হয় ইন ওয়েট ওয়েদার, অর্থাৎ বর্ষা ভেজা ঋতুতে যেমনভাবে মূলগুলোকে বাড়ি থেকে তুলে আনা হয়, তেমনভাবেই যেন নবগুলোকে অর্থাৎ চাবিগুলোকে উপড়ে ফেলা হয়েছে। হিজ গট দ্য অনলি ক্ল্যাম্পস, তাকে কেবলমাত্র একটা ক্ল্যাম্প করতে হয়, দ্যাট ক্যান ডু ইট, একটা মাত্র ক্ল্যাম্প দিয়ে এটা করা যায়। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ থাম্বলার্স, এবং লক্ষ্য করো যে ওই থাম্বলার্সগুলো অর্থাৎ চাবির যে 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 ভাঙা অংশগুলো দেখো ভালো করে, ওগুলো বলছে ওয়ার পাঞ্চড আউট, কীভাবে উপড়ে ফেলা হয়েছে দেখো। জিমি নেভার হ্যাড টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি কিন্তু কখনো ছাঁদা করতেন না, তাকে ছাঁদা করতে হতো না কখনো, শুধুমাত্র একটাই গর্ত করতে হতো। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার বোধ হয় আমাদের এখন জিমিকেই দরকার, অর্থাৎ জিমির দিকে আমাদের সবার লক্ষ্য নজর দেওয়া উচিত, ওকেই আমাদের ধরতে হবে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, সে অবশ্যই পরে তার কাজটা করবে। উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস, হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, সে পুনরায় আবার জেলের ঘানি টানবে। হি উইল ডু অর্থাৎ সে পুনরায় করবে, হিজ বিট তার জেলের ঘানি টানবে নেক্সট টাইম পরে। উইদাউট এনি শর্ট টাইম, এরপরে যদি ধরি ও আর অল্প সময়ের জন্য জেলের ঘানি টানবে না, অর্থাৎ দীর্ঘদিনের জন্য ওকে জেলে যেতে হবে। ক্লিমেন্সি ফুলিশনেস, অর্থাৎ আমরা বোকাটিভাবে যেভাবে ওদেরকে ক্ষমা করে দিই, ক্লিমেন্সি মানে ক্ষমা করে দিয়ে, বোকার মতো ক্ষমা করে দেওয়ার ওকে হবে না। তো তাহলে তিনি বললেন জিমিকেই আমরা ধরবো। হি উইল ডু হিজ বিট, সে তার কাজগুলো আবার করবে ওই জেলে গিয়ে, এবং এই সময় কিন্তু এবার কিন্তু সে আর কোনো অল্প সময়ের জন্য নয়, এবং ভুল করে তাকে ক্ষমাও করা হবে না। তো আমরা এই পর্যন্ত পড়লাম।